2024 সালের জুলাই মাস। একটা কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে রূপ নেয় গোটা জাতির এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। আজকের এই পর্বে আমরা ফিরে দেখব স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের সর্বশেষ 7টি দিন, 30শে জুলাই থেকে 5ই আগস্ট। এই 7 দিনেই বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ। এই সময়ে দেশজুড়ে বিক্ষোভ সংঘর্ষে সহস্রাধিক মানুষ নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন 30,000-এর অধিক মানুষ। দর্শক, জুলাই নিয়ে আমার গত পর্বের ভিডিওগুলো যারা আপনারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সংক্ষেপে মনে করিয়ে দিই, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়ের প্রতিবাদে 1 জুলাই থেকে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামের প্ল্যাটফর্মের নেতৃত্বে এই আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ে। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু এবং ঢাকায় মীর মুগ্ধের মৃত্যুর পরে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। সরকার কারফিউ জারি করে, সেনাবাহিনী নামায়, ইন্টারনেট বন্ধ করে দেয়। যদিও আন্দোলনকারীরা কারফিউ ভঙ্গ করে আন্দোলন অব্যাহত রাখে, সমন্বয়কদের গুম করা হয়। সারা দেশে আন্দোলনকারী এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করতে থাকে। প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের প্রভাবে সরকার 26শে জুলাই ইন্টারনেট খুলে দিতে বাধ্য হয়। 28-29 জুলাই আন্দোলন সাময়িক স্থিমিত হলেও 30শে জুলাই থেকে যা শুরু হয় তা ছিল আন্দোলনের জন্য সবচেয়ে সিদ্ধান্তমূলক অধ্যায়। মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের প্রতি আমার অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 30শে জুলাই 2024 সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে আন্দোলনে নিহতদের স্মরণে। কিন্তু আন্দোলনকারীরা এই সরকারি শোক পালনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন। তাদের অভিযোগ ছিল যে সরকার নিজেই এই মৃত্যুর জন্য দায়ী। তারা শোক পালনের নামে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এর বদলে আন্দোলনকারীরা এক ভিন্ন কর্মসূচি নেন। চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা। লাল কাপড় ছিল রক্তের প্রতীক, প্রতিবাদের প্রতীক। সারা দেশ থেকে হাজারো মানুষ, ছাত্র, অভিভাবক, সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এবং সামাজিক মাধ্যমে ছেয়ে যায় লাল কাপড় বাঁধা মুখের ছবিতে। এমনকি সবাই সবার প্রোফাইল পিকচারও লাল করেন। এটি ছিল আন্দোলনের এক নতুন ধরনের প্রতিরোধ ভাষা, নীরব কিন্তু শক্তিশালী। এদিকে এর কিছুদিন আগে 26শে জুলাই গোয়েন্দা পুলিশ হাসপাতাল থেকে 3 জন সমন্বয়ককে তুলে নিয়ে যান, যা নিয়ে ব্যাপক বিতর্ক এবং উদ্বেগ শুরু হয়েছিল। 31 জুলাই 2024 30 জুলাইয়ের লাল কাপড়ের নীরব প্রতিবাদের পরের দিন ছিল এটি। রাজপথে তখন বড় কোনো মিছিল নেই, কারণ কড়া কারফিউ আর সেনা মোতায়েনে রাস্তা প্রায় শূন্য। কিন্তু রাস্তা ফাঁকা থাকলেও এই দিনটি ছিল ভিন্ন এক ধরনের নিপীড়নের দিন। ঘরে ঘরে হানা, গণগ্রেপ্তার আর হেফাজতে থাকা সমন্বয়কদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতনের দিন। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই দেশ জুড়ে চলছিল আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান, এলাকাভিত্তিক তল্লাশি ও ধরপাকড়। 31 জুলাই নাগাদ এই অভিযানের আওতায় সারা দেশে 1000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন। কারফিউ ছিল বলবৎ, ইন্টারনেট সংযোগ ছিল সীমিত এবং অনিয়মিত, ফলে প্রকৃত চিত্র বাইরে আসাই ছিল কঠিন। এই দিন বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের সরকারি পরীক্ষা এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ছিল, যা দেখিয়ে দেয় রাষ্ট্রীয় স্বাভাবিক কার্যক্রমও তখন কার্যত অচল ছিল। 26শে জুলাই হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছিল 3 সমন্বয়ককে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তখনও গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিলেন। 31 জুলাইয়ের মধ্যেই আরও কয়েকজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে মুক্তি পাওয়ার পর সমন্বয়করা জানান, হেফাজতে থাকাকালীন তাদের উপর মানসিক চাপ প্রয়োগ করা হয়েছিল এবং জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই দাবির বিস্তারিত প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে এবং সরকারি পক্ষ তখন এই অভিযোগ অস্বীকার করেছিল। পরিবারগুলো তখন সন্তানদের খোঁজ না পেয়ে গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনের কাছে সাহায্য চেয়েছিলেন। আইনজীবী সংগঠন এবং মানবাধিকার কর্মীরা এই বিচার বহির্ভূত আটক এবং হেফাজতে থাকা অবস্থায় জোরপূর্বক বিবৃতি আদায়ের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জুলাইয়ের শেষ সপ্তাহ জুড়ে যে গণগ্রেপ্তার অভিযান চলছিল, 31 জুলাই ছিল তারই ধারাবাহিকতা। রাতের বেলা বাসাবাড়িতে অভিযান চালিয়ে ছাত্রদের তুলে নেওয়ার অভিযোগ ব্যাপকভাবে আসতে থাকে। অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ না নেওয়া শিক্ষার্থীদের বা তাদের সহপাঠীদেরও আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের একটি বড় অংশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়।
যা পরবর্তীতে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়ে। কারণ এসব আইনে দীর্ঘমেয়াদী রিমান্ডের সুযোগ ছিল। পরিবারগুলো থানা থেকে থানায় ঘুরেও অনেক সময় প্রিয়জনদের অবস্থান জানতে পারতেন না। এই সময় সাংবাদিকদের জন্যও ছিল অত্যন্ত কঠিন এক পরিস্থিতি। কারফিউ পাসের অভাবে অনেক সাংবাদিক মাঠে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারছিলেন না। কিছু গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং হুমকির অভিযোগ ওঠে। ইন্টারনেট সীমিত থাকায় আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার পর্যবেক্ষকদের জন্যও প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছিল। 31 জুলাই বাইরে থেকে দেখতে ছিল তুলনামূলক শান্ত একটি দিন। বড় কোনো সংঘর্ষ বা প্রাণহানির খবর তুলনামূলকভাবে কম এসেছে এই একদিনে, কিন্তু আড়ালে তখনও চলছিল ভিন্ন এক লড়াই। হেফাজতে থাকা নেতাদের উপরে চাপ, হাজারো পরিবারের সন্তান খোঁজার যন্ত্রণা আর গণগ্রেপ্তারের ভয়ে জনমনে জমতে থাকে ক্ষোভ। এই নীরব কষ্টই পরের কয়েকদিনে রূপ নেয় আরও বড় গণজোয়ারে। 1 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের ভাষায় যে দিনটি ছিল 32 জুলাই। 31 জুলাই যখন ঢাকার রাস্তায় কারফিউয়ে থমথমে অবস্থা, তখন আন্দোলনের নেতৃত্বে এক কৌশলগত সিদ্ধান্ত আসে, শুধু রাজধানী কেন্দ্রিক না থেকে গোটা দেশকে সংগঠিত করা। 1 আগস্ট বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের বাস্তবায়নের দিন। এই একদিনে আন্দোলন বদলে যায় ঢাকা কেন্দ্রিক আন্দোলন থেকে সত্যিকারের এক জাতীয় নেটওয়ার্কে। 1 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সমন্বয়ক আব্দুল কাদের এক ঘোষণা দেন। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা শহরে পৃথক পৃথক সমন্বয়ক কমিটি গঠন করতে হবে। এই একদিনেই বেশ কিছু কলেজ এবং জেলা শহরে নতুন কমিটি ঘোষণা করা হয়। এই সাংগঠনিক পদক্ষেপের পেছনে কারণ ছিল স্পষ্ট। ঢাকার কয়েকজন মূল সমন্বয়ককে আগেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল, ফলে নেতৃত্ব যেন কেন্দ্রীভূত না থেকে বিকেন্দ্রীভূত হয়, যাতে কাউকে আটক করলেও স্থানীয় পর্যায়ে আন্দোলন সচল থাকে। এই বিকেন্দ্রীকরণ পরবর্তী 2 দিনে যে ব্যাপক জাতীয় সমাবেশ ঘটে তার ভিত তৈরি করে দেয়। 3 আগস্ট ঘোষিত হওয়া 158 সদস্যের সম্প্রসারিত সমন্বয়ক কমিটি ছিল এরই ধারাবাহিকতা। একই দিনে আন্দোলনের পক্ষ থেকে নতুন একটি কর্মসূচির ডাক দেওয়া হয়। পরদিন অর্থাৎ শুক্রবারের জন্য সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামের কর্মসূচি। জুমার নামাজ ও অন্যান্য ধর্মীয় উপাসনার পর মসজিদ, মন্দির, গির্জা থেকে মানুষকে রাস্তায় নেমে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। নিহতদের জন্য প্রার্থনা এবং সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, দুটো মিলিয়েই। এই কর্মসূচির কৌশলগত গুরুত্ব ছিল অনেক বড়। কারফিউ ও নিষেধাজ্ঞার মধ্যেও ধর্মীয় সমাবেশকে ভিত্তি করে মানুষকে রাস্তায় নামানোর একটি নতুন পথ খুঁজে বের করা হয়, যা সরাসরি রাজনৈতিক মিছিল আয়োজনের চেয়ে প্রশাসনের জন্য ঠেকানো কঠিন ছিল। সংগঠন বিস্তৃত হলেও দমনপীড়নের মাত্রা কিন্তু কমেনি। চিরুনি অভিযান এর ধারাবাহিকতায় সারা দেশে ধরপাকড় চলতে থাকে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে সঞ্চিত মামলা ও গ্রেপ্তারের সংখ্যা এই সময়ে 1000-এর উপরেও ছাড়িয়ে যায়। ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা তখনও মুক্তি পাননি। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে নতুন কমিটি গঠন করা শিক্ষার্থীদের অনেকেই পরিচয় গোপন রেখে কাজ করতে বাধ্য হন, কারণ প্রকাশ্যে নাম এলেই গ্রেপ্তারের ঝুঁকি ছিল। সংগঠন বিকেন্দ্রীকরণের এই পর্বে বিএনপি, জামাতে ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলগুলোও নিজ নিজ পর্যায়ে সংহতি জোরদার করে। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী সমিতি ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও স্থানীয় পর্যায়ে ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেন। ফলে আন্দোলন যা এতদিন মূলত ছাত্রকেন্দ্রিক ছিল, তা ক্রমশ বৃহত্তর জাতীয় প্রতিরোধ আন্দোলনের দিকে রূপান্তরিত হতে থাকে। 1 আগস্ট বাইরে থেকে হয়তো বড় সংঘর্ষ বা রক্তক্ষয়ী দিন ছিল না, কিন্তু কৌশলগতভাবে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনই আন্দোলনকে ঢাকা কেন্দ্রিকতা থেকে বের করে সত্যিকারের জাতীয় রূপ দেওয়া হয়। পরের দিন গণমিছিল কর্মসূচি এবং তার 2 দিন পরের শহীদ মিনারের এক দফা ঘোষণা, দুটোরই ভিত্তি তৈরি হয় এই দিনে নেওয়া সাংগঠনিক প্রস্তুতির মধ্য দিয়ে। 2 আগস্ট 2024 আন্দোলন তখন আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক, সমাজের প্রায় প্রতিটি স্তরের মানুষ এই দিন রাস্তায় নামেন। আগের দিন অর্থাৎ 1 আগস্ট সারা দেশে জেলা পর্যায়ে সমন্বয়ক কমিটি গঠনের যে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছিল, তার ফল দেখা যায় 2 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রকাশ্যে মিছিল এবং মানববন্ধনে অংশ নেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী সংগঠনগুলোর একাংশ বিবৃতি দেয় এবং কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানায়। এমনকি শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরাও গান, কবিতা এবং পথনাটকের মাধ্যমে সংহতি প্রকাশ করেন। এই দিনেই আন্দোলন এই দাবি করার মতো একটি ভিত্তি পায় যে এটি নিছক ছাত্র আন্দোলন নয়, বরং প্রকৃত অর্থে এক গণ অভ্যুত্থানে
রূপ নিতে শুরু করেছে। একই সময়ে আইন শৃঙ্খলা বাহিনী চালাচ্ছিল ব্লক রেইড নামের অভিযান, এলাকা ভাগ করে করে বাড়ি বাড়ি তল্লাশি এবং ধরপাকড়। এই সময় পর্যন্ত সারা দেশে অন্তত 555টি মামলা এবং 6000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছিলেন বলে তৎকালীন প্রতিবেদনে উঠে আসে। গণমিছিলে হামলা এবং বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই দিনে মৃত্যুর খবর আসতে থাকে একের পর এক, এবং বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে এই ধরনের সংঘর্ষ বিশেষভাবে তীব্র ছিল। এখানে একটি জরুরি বিষয় বলা দরকার। এই সময়কালে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড বন্ধ বা মারাত্মকভাবে সীমিত ছিল। কারফিউ পাচের অভাবে সাংবাদিকরা স্বাধীনভাবে মাঠে যেতে পারছিলেন না এবং কিছু গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং হুমকির অভিযোগ ছিল একই সাথে। ফলে এই সময়কার প্রকৃত হতাহত, আহত ও গ্রেপ্তারের সংখ্যা তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্যভাবে জানা কঠিন হয়ে পড়েছিল। ঠিক এই সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে থাকে, যার কারণে অনেকেই আর ঘরে বসে থাকতে পারেনি এবং আবেগতাড়িত হয়ে পড়েন অনেকে। তবে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ এবং সুপ্রতিষ্ঠিত সত্য হলো, সরকারের তৎকালীন প্রাথমিক হতাহতের হিসাব 215 জন নিহত এই সংখ্যাটাই ছিল। পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের স্বাধীন তদন্তে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয় এটি। জাতিসংঘের প্রতিবেদনে সামগ্রিকভাবে অন্তত 650 জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। অর্থাৎ সরকার এবং প্রাথমিক গণমাধ্যমের প্রতিবেদনের তুলনায় প্রকৃত ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি, যা মানুষের এই আশঙ্কাকে সমর্থন করে যে তখনকার তথ্যপ্রবাহ ছিল অসম্পূর্ণ এবং নিয়ন্ত্রিত। 2রা আগস্ট প্রমাণ করে দেয় যে আন্দোলন আর দমিয়ে রাখা যাবে না। প্রতিটি দমনমূলক পদক্ষেপ উল্টো আরও বেশি মানুষকে রাস্তায় টেনে আনছিল। 3রা আগস্ট 2024 দিনটি ছিল শনিবার। এই দিনটিকে বলা যায় আন্দোলনের ঘোষণাপত্রের দিন। যে আন্দোলনের দফা ছিল 9টি, কিন্তু সেই দফা এখন এক দফায় পরিণত হয়। কোটা সংস্কার থেকে শুরু হওয়া দাবি এই দিন আনুষ্ঠানিকভাবে রূপ নেয় একটাই দাবিতে, সরকারের পদত্যাগ। কিন্তু এই ঐতিহাসিক ঘোষণার আগের রাত এবং দিন জুড়ে ছিল সংঘর্ষ, সহিংসতা আর উত্তেজনার ধারাবাহিকতা। 3রা আগস্টের আগের সন্ধ্যা রাতেই দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের খবর আসতে শুরু করে। খুলনায় গণমিছিলের সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। সিলেটের ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়। চট্টগ্রামে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নারীদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব ঘটনা দেখিয়ে দেয় রাজধানীর বাইরেও উত্তেজনা কতটা তীব্র হয়ে উঠেছিল। 3রা আগস্ট বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজার হাজার মানুষ, ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ নাগরিক। এই জমায়েত ছিল আন্দোলনের ইতিহাসে অন্যতম বৃহৎ এক সমাবেশ। মঞ্চে ওঠেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি ঘোষণা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এই মুহূর্ত থেকেই আন্দোলন আনুষ্ঠানিকভাবে এক দফা আন্দোলনের রূপ নেয়। নাহিদ ইসলাম এই ঘোষণায় সরকারের আলোচনার আহ্বান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। মঞ্চ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। ট্যাক্স না দেওয়া, অফিস আদালত, কলকারখানায় না যাওয়া সহ ব্যাপক নাগরিক অসহযোগ কর্মসূচি। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই অসহযোগ কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত দিক নির্দেশনা দেন। কেউ বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে। বিদ্যুৎ বিল, পানির বিল, কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। 4 আগস্ট 2024 দিনটি ছিল রবিবার। আগের দিন শহীদ মিনার থেকে ঘোষিত হওয়া এক দফা দাবির পর সরকার এবং আন্দোলনকারী দুই পক্ষই তখন আপোষহীন অবস্থানে। 4 আগস্ট 2024-এর সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল জুলাই মাস জুড়ে পুলিশ এবং ক্ষমতাসীন দলের হাতে সঞ্চিত ক্ষোভের এক বিস্ফোরণ। বুঝতে হলে আগে বুঝতে হবে কেন পুলিশের ভূমিকা এতটা প্রশ্নবদ্ধ হয়ে উঠেছিল আর কেন সাধারণ মানুষ এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের স্বাধীন তদন্ত প্রতিবেদনে, যেটি ফেব্রুয়ারি 2025 সালে প্রকাশিত,
সেখানে বলা হয় 19শে জুলাই এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ কর্মকর্তাদের আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার এবং প্রয়োজনে হত্যা করে লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেছে এবং অনেককে গ্রেপ্তার করে নির্যাতন করেছে এবং কিছু ক্ষেত্রে খুব কাছ থেকে ঠান্ডা মাথায় গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। জাতিসংঘের অনুসন্ধানে আরও উঠে আসে, আন্দোলন দমনের প্রস্তুতি হিসেবে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের মজুত আগে থেকেই 7 গুণ বাড়ানো হয়েছিল এবং ব্যবহৃত রাইফেলের গুলি ছিল মূলত রণক্ষেত্রে সেনাবাহিনীর ব্যবহারের জন্য তৈরি আর্মার পিয়ার্সিং গুলি, সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার কাজে যেগুলোর ব্যবহারের কথা নয়। 16 জুলাই রংপুরে পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যার দৃশ্য সরাসরি ক্যামেরায় ধরা পড়ে এবং সারা দেশে ছড়িয়ে পড়ে জনরোষের আগুন জ্বালিয়ে দেয়। একই সময়ে ঢাকায় এবং এরপর সপ্তাহ জুড়ে সারা দেশে শত শত মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার ঘটনা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসতে থাকে, তখন মানুষের মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয় যে রাষ্ট্র নিজেই তার নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জুলাইয়ের শেষ ভাগে গোয়েন্দা পুলিশ কর্তৃক আন্দোলনের সমন্বয়কদের হাসপাতাল থেকে তুলে নিয়ে তাদের হেফাজতে রাখা, তাদের উপর মানসিক চাপ প্রয়োগ করে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়ের চেষ্টা, এসব ঘটনা জনমনে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রতি আস্থা আরও তলানিতে নিয়ে যায়। এই সময় সারা দেশে চিরুনি অভিযান এবং ব্লক রেডের নামে চলা গণগ্রেপ্তারে হাজার হাজার মানুষ আটক হন, যাদের একটি বড় অংশ সরাসরি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না বলেও অভিযোগ ওঠে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত সময়কালেই কমপক্ষে 354 জন মানুষের মৃত্যুর তথ্য পাওয়া যায় এবং সামগ্রিকভাবে পুরো আন্দোলনকালে নিহতের সংখ্যা 1400 ছাড়িয়ে যায় বলে জাতিসংঘ পরবর্তীতে জানায়, যাদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। 4 আগস্ট সারা দেশে আরও যে সকল জায়গায় মৃত্যুর ঘটনা ঘটে, এর মধ্যে রয়েছে কুষ্টিয়াতে পুলিশের গুলিতে একজন শিশুসহ 6 জন নিহত এবং শতাধিক মানুষ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। মানিকগঞ্জে পুলিশের গুলিতে এক কলেজ ছাত্র নিহত হন এবং এরপর ক্ষুব্ধ জনতা থানায় ভাঙচুর চালায়। ঢাকাতে বিভিন্ন এলাকায় সংঘর্ষে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে একাধিক মৃত্যুর খবর আসে। গাজীপুরের কালিয়াকৈরে শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার সদস্যের গুলিতে 2 জন প্রাণ হারান। সিরাজগঞ্জের এনায়েতপুর কিংবা নরসিংদীর মাধবদীর মতো ঘটনায় জনতা যে সহিংস প্রতিক্রিয়া দেখিয়েছে, তা কোনো শূন্যস্থানে ঘটেনি। জুলাইয়ের শুরু থেকেই থানা এবং পুলিশ ছিল জনতার বিরুদ্ধে। পুলিশকে বহু জায়গায় নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি চালাতে দেখা গেছে, যার ভিডিও প্রমাণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আটক হওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অসংখ্য অভিযোগ ওঠে। স্থানীয় থানাগুলোতে অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিলে আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের কাছে অসংখ্য পরিবার সন্তান বা তার স্বজনদের গুম নির্যাতনের অভিযোগ নিয়ে এসেছিলেন। 4 আগস্টকে বোঝার জন্য শুধু সেই দিনের সহিংসতা দেখলে চলবে না, বুঝতে হবে জুলাই জুড়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত অতিরিক্ত বল প্রয়োগ, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ আর রাষ্ট্রীয় পর্যায় থেকে আসা নির্দেশনা, এসব মিলে তৈরি করেছিল সেই বিস্ফোরক ক্ষোভ, যা শেষ পর্যন্ত 4 আগস্ট এমন এক ভয়াবহ রূপ নেয়। 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের ভাষায় 36 জুলাই দিনটি ছিল সোমবার। 16 বছরের একটানা ক্ষমতার শেষ দিন। আগের রাতেও গণভবনে বসেছিলেন এক ক্ষমতাধর প্রধানমন্ত্রী, যিনি বিশ্বাস করতেন তিনি এই ঝড় সামলে নেবেন। কিন্তু 24 ঘন্টার মধ্যেই ইতিহাস প্রমাণ করে দেয়, লাখো মানুষের সম্মিলিত প্রতিরোধের সামনে কোনো ক্ষমতাই স্থায়ী নয়। 4 আগস্ট রাতে গণভবনে সামরিক এবং প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন শেখ হাসিনা। সেই বৈঠকে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমনের সিদ্ধান্তে অটল ছিলেন এবং 5 আগস্ট সকাল থেকে আরও কঠোর কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ততক্ষণে পরিস্থিতি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। কড়া কারফিউ সত্ত্বেও 5 আগস্ট সকাল থেকে হাজার হাজার মানুষ মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে রাজধানীর দিকে অগ্রসর হতে শুরু করেন। ঢাকার প্রতিটি প্রবেশ মুখে সাধারণ মানুষ, ছাত্র, রিক্সা চালক, শ্রমজীবী মানুষের ঢল নামে। রাজধানীর ভিতরেও লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। কোনো বাধাই আর তাদের থামাতে পারছিল না। সাজো আজান ও সেনা মোতায়েন সত্ত্বেও জনতা এগিয়ে যেতে থাকে গণভবন এবং সংসদ ভবন এলাকার দিকে। দুপুর 1:30 থেকে 2:30টার মধ্যে প্রায় 2:25 দিকে প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা।
জানা যায় তিনি জাতির উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ রেকর্ড করে সম্প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু সেনা কর্মকর্তারা তাতে অনুমতি দেননি এবং জনতা ততক্ষণে গণভবনের দিকে অগ্রসর হওয়ায় সেই সুযোগ আর থাকেনি। এমনকি ব্যাগ গোছানোর জন্য পর্যাপ্ত সময় আর তখন ছিল না। পদত্যাগের পরপরই ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ঢাকা ছেড়ে যান, আগরতলা হয়ে ভারতের দিল্লিতে গিয়ে পৌঁছান। বিকেল 4টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি জানান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে মানুষ বিজয় উল্লাসে ফেটে পড়েন। ঢাকার রাজপথ, গণভবনের সামনে এবং সংসদ ভবন এলাকায় হাজারো মানুষ আনন্দ মিছিল করেন। এই মুহূর্তটি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে এই বিজয়ের দিনেও সহিংসতা থামেনি। সেই দিন সকালেই চাঙ্কারপুলে 6 জনকে হত্যা করা হয়, যার মধ্যে ছিল আমাদের সকলের প্রিয় শহীদ আনাস। এমনকি সেই দিন যাত্রাবাড়িতে গণহত্যা চালানো হয়। এই দিন আশুলিয়ায় আন্দোলনে অংশ নেওয়া অন্তত 46 জনকে গুলি করে হত্যা করা হয়, যাদের মধ্যে ছিলেন মানারাত ইউনিভার্সিটির 3য় বর্ষের ছাত্র হানাফ আবির আশরাফুল্লাহ। পরবর্তীতে অভিযোগ উঠে আশুলিয়া থানার কয়েকজন উপপরিদর্শক নিহতদের লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানকে অনেকেই অভিহিত করেছেন বাংলাদেশ 2.0 নামে, একটি প্রতীকী নাম যা বোঝাতে চায় যে এটি একটি শুধু সরকার পতন নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের এক নতুন সূচনা। 8ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়, যেখানে আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদও উপদেষ্টা হিসেবে যুক্ত হন। ছাত্রদের হাতে সরাসরি রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। এই নতুন অধ্যায়ে সংস্কার, নির্বাচন, বিচার প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের মতো বড় বড় প্রশ্ন সামনে আসে, যেগুলোর সমাধান একদিনে সম্ভব নয়, বরং তার দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া। 30শে জুলাই থেকে 36 জুলাই এই 7 দিনের ঘটনা প্রবাহ শুধু একটি সরকার পতন নয়, বরং লাখো মানুষের সম্মিলিত ত্যাগ ও প্রতিরোধের এক অভূতপূর্ব দলিল। লাল কাপড়ের নীরব প্রতিবাদ থেকে শুরু করে শহীদ মিনারের এক দফা ঘোষণা, রক্তক্ষয়ী রবিবার পেরিয়ে অবশেষে 5ই আগস্টের বিজয়, প্রতিটি দিনই ছিল ভিন্ন ভিন্ন পরীক্ষা, ভিন্ন এক মূল্য চোকানোর গল্প। কিন্তু এই বিজয়ের পেছনে যে হাজারো প্রাণের বিনিময় হয়েছে, আবু সাইদ, মুগ্ধ, আনাস, ওয়াসিম, আসহাবুল ইয়ামিন থেকে শুরু করে আশুলিয়ার নাম না জানা অসংখ্য মানুষ, তাদের আত্মত্যাগের কথা মনে রাখাই আমাদের দায়িত্ব। বাংলাদেশ 2.0 গড়ে ওঠার পথ যত এগোবে, ততই এই স্মৃতি হয়ে থাকা উচিত আমাদের জন্য যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ।